বছরের পুরো সময় জুড়ে আমরা দেখতে পাই শ্রমিকরা নানা ধরনের দাবিতে সবসময় মাঠে সরব থাকে এবং এই শ্রমিকদের দাবির ক্ষেত্রে বামপন্থীদের এক ধরনের অবস্থান, ডানপন্থীদের এক ধরনের অবস্থান এবং ইসলামিক যে দলগুলো আছে তাদের এক ধরনের অবস্থান আমরা দেখতে পাই। জামাতের এক্ষেত্রে অবস্থান কি? এই বিষয়ে আজকে মিরর ক্যাফে আমাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আপনাকে মিরর ক্যাফেতে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আপনি তো শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি। শ্রমিক কল্যাণ ফেডারেশন আসলে কি কি উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন আমরা সবাইকে শুভেচ্ছা সালাম জানাচ্ছি। দেখুন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশের বলা যায় সবচেয়ে পুরনো একটা শ্রমিক সংগঠন। 1968 সালের 23শে মে এই সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা পূর্ব পাকিস্তান থেকে শুরু হয়েছিল। তখন থেকে এদেশে শ্রমিকের কল্যাণে, তাদের জীবনমান উন্নয়ন এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় যতটুকু ভূমিকা পালন করার কথা, একটা ট্রেড ইউনিয়ন সংগঠন হিসাবে আমরা সেই জায়গায় ভূমিকা পালন করে যাচ্ছি। এটা এমন একটা সময় এই সংগঠনটি যাত্রা শুরু হয়েছিল, তখন আমাদের এই অঞ্চলে থেকে শুরু করে সারা পৃথিবীতেই শ্রমিক আন্দোলন, ট্রেড ইউনিয়ন ময়দানটা বাম নেতৃত্ব কিংবা বাম সংগঠনের তারা সেখানে অবস্থান তৈরি করেছিল। কিন্তু যেটা আমরা দেখলাম বিগত শ্রমিক আন্দোলনের 100 বছর ইতিহাসে, এর বড় আন্দোলনই মূলত হয়েছে সে সমাজতন্ত্র, কার্ল মার্কস এবং লেনিনের যে থিওরি দিয়েছেন সেই থিওরির ভিত্তিতে। এবং বিগত শতাব্দীতে সারা পৃথিবীতে রাশিয়া সহ বহু দেশেই সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছে ট্রেড ইউনিয়ন আন্দোলনের উপরে ভিত্তি করে। কিন্তু যেই শ্রমিকদেরকে মাঠে নামিয়ে, শ্রমিকদেরকে রক্তের বিনিময়ে যে সমাজতান্ত্রিক রাষ্ট্র কায়েম হয়েছিল শ্রমিকের মুক্তির জন্য, ইতিহাস বলে সেই সময়ে শ্রমিকরা সবচেয়ে বেশি নির্যাতন, নিপীড়নের মুখোমুখি হয়েছিল। তার মানে নেতারা যা মুখে বলেন, তাদের আদর্শ না থাকার কারণে তাদের সে কথার সাথে কাজের বাস্তব মিল পাওয়া যায় নাই, যার কারণে এদেশের শ্রমিকরা সঠিক আদর্শ বা নেতৃত্বের সংকটে তারা পড়েছিল। সেই সংকট মোকাবেলায় এই বিশাল জনগোষ্ঠীকে তাদের কল্যাণের জন্য ভূমিকা রাখা এবং তাদের হয়ে মাঠে ময়দানে তৎপর থেকে তাদের দাবি দেওয়াগুলোকে আদায় করে দেওয়ার জন্য সৎ নেতৃত্বকে সামনে নিয়ে যাতে করে সে কাজটা আমরা করার সুযোগ পাই, সেই সময় থেকে মূলত একটা পরিবর্তন, একটা আদর্শ শ্রমনীতি, বিশেষ করে আমাদের কাছে মনে হয়েছে মানব রচিত কোনো আইন দিয়ে আসলে মানুষের সমস্যা কখনো সমাধান হয়নি। শ্রমিক আন্দোলনও কিন্তু একই অবস্থা। তো যদি এখানে একটি আদর্শিক ধারার আন্দোলনকে যদি সামনে এগিয়ে নিয়ে আসা যায়, তারা যদি এমন একটা ভারসাম্যপূর্ণ শ্রমনীতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নীতির কথা বলেছেন, তিনি যে গাইডলাইনগুলো দিয়েছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই মজুরি দিয়ে দাও, তোমরা নিজেরা যা খাও শ্রমিককে তোমরা তাই খাও, তোমরা নিজেরা যেই পোশাক পরিধান করো তোমরা ওদিন থেকে সেই পোশাক পরিধান, এই যে একটা ইসলামী নীতি ভারসাম্যপূর্ণ আমাদের দেশ থেকে শুরু করে সেই নীতিগুলো এখনও কোথাও নাই। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি আদর্শিক সংগঠন হিসাবে সৎ নেতৃত্ব সরবরাহ করার মধ্যে দিয়ে একটি আদর্শিক ধারার যদি আমরা শ্রমিক মুভমেন্টকে বেগবান করতে পারি, এবং আমাদের মূল টার্গেট হচ্ছে আল্লাহ রাসূলের শ্রমনীতিকে প্রতিষ্ঠিত করা, যার মধ্যে দিয়ে শ্রমিকের সমস্যার সত্যিকার স্থায়ী সমাধান সম্ভব, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। যারা শ্রমিক ফেডারেশন করছে তারা সবাই কি শ্রমিক, মাঠ পর্যায়ে শ্রমিক কিনা, নাকি এখানে চাকরিজীবীরাও আছেন? দেখুন, এখানে আমাদের আইন আছে। বিশেষ করে যারা আমরা ফেডারেশন করি, এখানের একটা অংশ নেতৃত্ব সরাসরি শ্রমিক না হলেও তারা নেতা হতে পারেন, এটি বাংলাদেশ শ্রম আইনে বলা আছে। ধরুন তিনি একদম সরাসরি শ্রমিক নন, কিন্তু শ্রমিকের নেতা 30% পর্যন্ত প্রত্যেক সংগঠনে যারা নেতৃত্ব কাঠামোতে থাকেন, কমপক্ষে 30% নেতৃত্ব হবেন যারা সরাসরি শ্রমিক না হয়েও তারা বিভিন্ন পেশা থেকে এসে ওই শ্রমিকের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। এই জন্য নেতৃত্ব পর্যায়ে হয়তো আইনের কারণে একটা অংশ এই সুযোগটা গ্রহণ করেন,
যারা ওই পেশার না, কিন্তু বড় অংশই কিন্তু আসলে যারা নেতৃত্ব দিচ্ছেন স্ব পেশার শ্রমিক, এবং সেখানেই সে আলোকেই সংগঠন পরিচালিত হচ্ছে। শ্রমিক না হয়েও আসলে যখন শ্রমিক নেতা কেউ হন, তখন শ্রমিকদের দুঃখ কষ্ট বুঝতে আসলে কষ্ট হয় কিনা? না, এটি আসলে খুব বেশি কষ্ট হয় না এই জন্য, কারণ যিনি নেতৃত্ব পর্যায়ে আসেন তিনি একটা সময় পার করে আসেন, এবং এই শ্রমিক ময়দানের নেতৃত্ব কিন্তু কেউ রাতারাতি তৈরি হয় না। দীর্ঘ সময় তিনি শ্রমিকের সাথে কাজ করেন, তাদেরকে বোঝার চেষ্টা করেন, আন্দোলন সঙ্গে নেতৃত্ব, এরপরে তিনি একটা জায়গায় চলে আসেন। এটি আমার কাছে খুব বেশি অসুবিধা মনে হয় না। কেউ যদি আন্তরিকভাবে কাজ করতে চান, কেউ যদি শ্রমিকের হয়ে ভূমিকা রাখতে চান, তিনি যেই পেশা থেকে আসুন তিনি কাজটা করতে পারেন। আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রথম সভাপতি ব্যারিস্টার কোরবান আলী সাহেব, তিনি এত প্রমিনেন্ট একজন ব্যারিস্টার হওয়ার পরও যথেষ্ট তিনি ভালো কন্ট্রিবিউশন করেছেন শ্রমিক মহলে। এখনও সবাই তাকে জানে যে ব্যারিস্টার কোরবান আলী সাহেব এত বড় মাপের ব্যক্তি, তিনি শ্রমিকের হয়ে সেখানে নেতৃত্ব দিয়েছেন। এটা যে কোনো পিএইচডি হোল্ডার হতে পারেন, আইনজীবীও হতে পারেন। যদি তিনি একনিষ্ঠ ভূমিকা রাখতে চান, আমার কাছে মনে হচ্ছে যে অংশ নেতৃত্ব আইনে আসার সুযোগ আছে, যদি কেউ কাজ করতে চান তিনি আসলে সঠিকভাবেই, যদি তিনি শ্রমিকের কষ্টগুলো বুঝেন, যদি তার মধ্যে দরদ তৈরি হয় শ্রমিকের কষ্ট নিয়ে, আশা করি তার জন্য খুব বেশি অসুবিধা হওয়ার কোনো কারণ আমরা দেখি না। আপনাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনে কত শতাংশ মাঠ পর্যায়ে শ্রমিক কাজ করেন? দেখুন, আমাদের মাঠ পর্যায়ে শ্রমিকরা বড় অংশই যারা একদম বিভিন্ন পেশার শ্রমিক, ধরুন কৃষি শ্রমিক আছে, দোকান কর্মচারী আছে, নির্মাণ শ্রমিক আছে, রিক্সা শ্রমিক আছে, হকার আছে, হোটেল কর্মচারী। আমাদের তৃণমূল পর্যায়ে যারা কাজ করেন বড় অংশেই তারা শ্রমিক। লিডারশিপ পর্যায়ে, যদি লিডারশিপটা একটু বড় দায়িত্বের বিষয়, একজন সাধারণ শ্রমিকের পক্ষে আসলে এত দায়িত্ব পালন করা সম্ভব না। নেতৃত্বের কিছু কিছু জায়গাতে আমরা হয়তো তিনি সরাসরি শ্রমিক নন, তাকে আমরা সেখানে দায়িত্ব দিয়েছি, কিন্তু যারা তৃণমূল লেভেলে আছেন আমাদের কাজটা মূলত শ্রমিকের মাঝে। নেতৃত্বের জায়গাটা হচ্ছে, যেহেতু এটি কার্যক্রম আমাদের অনেক আছে, এটা নেতৃত্ব জায়গা দিয়ে সেখানে দিতে হয়, এই জন্য সে জায়গা কিছু অংশ আমরা যারা হয়তো সেরকম পেশাদার শ্রমিক নন তার নেতৃত্ব সেখানে দিচ্ছেন। আপনি শ্রমনীতি নিয়ে বলছিলেন, শ্রমনীতি নিয়ে আসলে স্পেসিফিকভাবে আপনাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে কিনা? দেখুন, প্রথম হচ্ছে আমাদের যে শ্রম আইনটি আছে এটিকে পূর্ণাঙ্গ বলা যাবে না, এটাকে ভারসাম্যপূর্ণ বলা যাবে না। দেখুন, আমাদের বাংলাদেশে তো স্বাধীনতার পর থেকে তো আমাদের অনেকগুলো শ্রম আইন ছিল, নানা বিভাগ আলাদা আলাদা আইন ছিল। 2006 সালে এসে এটাকে একীভূত করে এক আইন করা হয়েছে। আবার 2015 সালে শ্রম বিধিমালা করা হয়েছে। এই যে এত আইন বিধিমালা আছে, আসলে সত্যিকার কি আমাদের শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হয়েছে? আমি যদি বলি যেই কটা ন্যায্য দাবিতে, যদি আমি সেই পুরনো জায়গায় চলে যাই, 1886 সাল শিকাগোর সংগ্রাম যদি বলি, যদি সেখান থেকে আমি আলোচনা শুরু করি সংক্ষিপ্ত পরিসরে, যে 140 বছর আর বাংলাদেশের এদিকে 55 বছর শ্রমিকের আন্দোলন ছিল ন্যায্য মজুরি নিয়ে। বাংলাদেশে আইন আছে, বিধি আছে, ন্যায্য মজুরি এখনও বাস্তবায়ন হয় নাই। শ্রমিকের আন্দোলনটা হলো তার 8 ঘন্টা কর্মঘণ্টা, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদন। আমাদের এই দেশে এখনও বড় বড় জায়গাগুলোতেও কিন্তু 8 ঘন্টা কর্মঘণ্টা বাস্তবায়ন তো নেই, কত 12 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত সেখানে শ্রমিকদের খাটানো হচ্ছে। আমাদের আন্দোলনটা হচ্ছে শ্রমিকের কর্মক্ষেত্রে নিরাপদ কর্মপরিবেশ নিয়ে। দেখুন বাংলাদেশে কি আছে? আমাদের সেই রানা প্লাজা ঘটনা আপনি জানেন, যে একটা দেশে যেই শিল্প শ্রমিকেরা পরিশ্রম করে দেশের বৈদেশিক মুদ্রা অর্জন করে, যে সেখানে একটা দুর্ঘটনা 1100 মতো সেখানে শ্রমিক মারা যায়, তার মানে হচ্ছে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে ঠিক, কিন্তু আমরা কার্যকর নেই, আমাদের ধরুন তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তার মানে হচ্ছে আমরা প্রায় দেখি বিভিন্ন ফ্যাক্টরিতে আগুন লেগে যাচ্ছে। এই যে আগুন লাগার পরে শ্রমিক সেখানে তার জীবনটা সে সেভ করতে পারবে, এই ধরনের কোনো ব্যবস্থা সেখানে নাই। এবার আমাদের দেখুন সিস্টেম ছিল আপনার শ্রমিকের, আমাদের নারী শ্রমিকের বৈষম্য করা হবে না, এখনো বাংলাদেশেও কিন্তু নারী শ্রমিকের সাথে কিন্তু বৈষম্য করা হচ্ছে। আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশন নারীরাও আছে, আমাদের নারী বিভাগ আলাদা আছে, তারা সেখানে কাজ করে যাচ্ছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে আমরা যে আইন বিধিমালা আছে একদিকে এটি বৈষম্য মুক্ত না, কার্যকর না। যদি আরেকটি স্পেসিফিক বলি,
আমাদের যে বাংলাদেশের শ্রম আইনটা আছে, এই শ্রম আইন প্রতিনিধিত্ব করে মাত্র বাংলাদেশের 15% শ্রমিকের। কোন শ্রমিক তারা? যারা শিল্প শ্রমিক, যারা কলকারখানায় কাজ, তাদের নিয়োগপত্র আছে। এই যে বাংলাদেশে যে 7.5 কোটি শ্রমিকের সরকারি হিসাবে বলে যে ব্যাখ্যা আইনের 7 কোটি প্রায় 35 লাখের উপরে আমাদের দেশে শ্রমিক আছেন যারা কায়িক শ্রম করেন, মাত্র 15%। একজন রিক্সা শ্রমিক, একজন ঠেলাওয়ালা, একজন কৃষি শ্রমিক, একজন নির্মাণ দর্জি শ্রমিক, তার কি অধিকার, তার কত মজুরি হবে, তার কি রাইট আছে, তার জীবন উন্নয়নে কী ভূমিকা রাখা উচিত, এটি কোনো কিছু আমাদের আইনে বলা নেই। শুধুমাত্র যিনি কলকারখানায় কাজ করার নিয়োগপত্র তিনি সুবিধাটা পাচ্ছেন। মানে আমাদের আইনটা তো আসলে শ্রমিক বান্ধব আইন বলা যাবে না। সেই জায়গায় আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বলছি যে আমাদের এমন একটা শ্রমনীতি হতে হবে যে শ্রমটার মধ্যে ইনসাফ থাকবে, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে নারী পুরুষের মধ্যে কোনো তার মজুরির ক্ষেত্রে কোনো সেখানে ব্যবধান থাকবে না, এবং যার যার ন্যায্য হিস্সা তিনি তা বুঝে পাবেন। তার জন্য আল্লাহ রাসূলের দেখানো যে গাইডলাইন, এই যে আমাদের মজুরি নিয়ে আমাদের আন্দোলন হচ্ছে, যদি রাষ্ট্র উদ্যোগ নেয় যে কোনো কারখানার শ্রমিকের মজুরি বাকিয়া রাখতে পারবে না, তার অবশ্যই খুব সহজ কাজটা হয়ে যাবে। তা আমরা সেরকম একটা ইনসাফপূর্ণ ভারসাম্যপূর্ণ নীতি আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতে কায়েম করে শ্রমিকের সমস্যা সমাধানের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনি যেমনটি বলছিলেন যে যদি সরকার না চায় তাহলে আসলে এগুলো বাস্তবায়ন খুবই কঠিন, তারপরে দল হিসেবে তো কিছু না কিছু দায়িত্ব থেকে যায়। তো শুধুমাত্র শ্রমিক দিবস পালন ব্যতীত আপনারা আর কিছু করেন কি না? দেখুন, আমাদের অনেক কর্মসূচি আছে। আমরা এদেশের আমাদের যেহেতু একদম তৃণমূল থেকে আমাদের সংগঠনটি আমরা পরিচালনা করে আসছি, আমাদের সম্ভবত গত 3 বছরে আমাদের যে দেখলাম সেবামূলক কার্যক্রম, সেখানে প্রায় 50 কোটি টাকার মতো সেবামূলক কাজ, চিকিৎসাপত্র, আমরা চিকিৎসা দিয়েছি, কাউকে বিবাহ সহযোগিতা করেছি, বিভিন্ন আমরা ঈদ উপলক্ষে কর্মসূচি পালন করেছি, যতগুলো সামাজিক কাজ আছে, শ্রমিকের সন্তানকে আমরা আর্থিক সহায়তা করেছি, অক্ষম শ্রমিকদেরকে আমরা সেখানে সাহায্য করেছি, তাদের জন্য আমরা ধরুন যে কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে দিয়েছি, নানাবিধ সেবামূলক কাজ। এগুলো বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নিয়মিত কার্যক্রম, যেই কাজ অন্য সংগঠনগুলো করে না। কিন্তু আমাদের কাজের ভিতরে যেখানে শ্রমিকের সমস্যা আমরা দেখি, তার ব্যক্তিকেন্দ্রিক হোক, তার চিকিৎসার কেন্দ্রিক হোক, তার সন্তানের পড়ালেখার কেন্দ্রিক হোক, সেই জায়গাতে আমাদের সাধ্য অনুযায়ী সেই শ্রমিকদের সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা শুধু কেন্দ্রীয় সংগঠন নই, আমাদের মহানগরী, জেলা, উপজেলা, থানা, ট্রেড ইউনিয়ন, তৃণমূল লেভেলে সবাই সেই ভূমিকাটা পালন করে থাকে। এই কাজগুলো করার জন্য তো আসলে আলাদা করে আপনাদের দরকার মনে হয় নাই, কারণ এগুলো তো জামাত করতে পারে। আমরা দেখি প্রায়শই যে বিভিন্ন গার্মেন্টস যারা শ্রমিক আছে তারা আন্দোলনগুলো করে, সেখানে আমরা আপনাদের কাউকে দেখতে পাই না। দেখুন, রাজনৈতিক সংগঠনের কাজটা কিন্তু ভিন্ন, আর শ্রমিক আন্দোলনের কাজটা কিন্তু ভিন্ন। আমরা করি ট্রেড ইউনিয়ন আন্দোলন, শ্রমিকের অধিকারের জন্য সরাসরি রাজনৈতিক সংগঠনগুলো ইনভলভমেন্ট কিন্তু এটি একটু প্রয়োজনও নেই এবং এটি হওয়া সম্ভব না। শ্রমিকের আন্দোলন করতে হলে, মালিকের সাথে কথা বলতে হলে, দরকার সহযোগী করতে হলে ট্রেড ইউনিয়ন করতে হয়। আমাদের সংগঠনটা ট্রেড ইউনিয়ন সংগঠন। দেখুন, যারা বিএনপি করেন, বিএনপি যেরকম হলো কোনো সমস্যা, শ্রমিকের সমস্যা শ্রমিক নেতৃবৃন্দ দেখেন, ঠিক আমাদেরও শ্রমিকের কোনো সমস্যা আসলেই আমাদের ট্রেড ইউনিয়ন, আমাদের ফেডারেশন, বিভিন্ন পেশাভিত্তিক সংগঠন করে থাকে। শ্রমিকের দাবি আদায়ের যে সংগ্রামটা, এটি কোনো রাজনৈতিক দলের কর্মসূচির মধ্যে নাই, তারা সেটি করেন না। এই কাজটাই মূলত ওই রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি হিসাবে তার যে শ্রমিক উইংটা, তারা সেটি করে থাকেন। আমরা সেই কাজটা করি। ধরুন বিভিন্ন আপনার ফ্যাক্টরি গণ্ডগোল, সেখানে যাচ্ছি, আমরা সমাধান আমরা করে দিচ্ছি। এটি সরাসরি কোনো রাজনৈতিক দলের ব্যানারে করাটা আইনেও কিন্তু আমাদের সুযোগ নেই, কারণ আইনে বলা আছে ট্রেড ইউনিয়ন করতে হবে, নেতারা সমাধান করবেন এবং নেতাদের নেতৃত্বেই সমাধানটাই হলো যৌক্তিকভাবে বিবেচনা করা হয়ে থাকে, তারা শ্রমিকরা থেকে থাকে। আপনি বলছিলেন যে বিএনপি শ্রমিক দল আছে, এনসিপি তাদেরও তো একটা শ্রমিক উইং আছে, তো আপনাদেরও আছে। একটু জানতে চাই যে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য কিনা যে শ্রমিকদের পক্ষে একটু কথা বলে তাদের যে ভোট ব্যাংক আছে জাস্ট সেটাকে কবজা করা। আপনি খুব একটা যৌক্তিক প্রশ্নে তুলেছেন। এই জায়গাতে আমরা সকল রাজনৈতিক দলকে এক কাতারেই ফেলব, কারণ আমরা ভোটের মাঠে যত শ্রমিকের গুরুত্ব বুঝি, বলার চেষ্টা করি, কিন্তু আদতে এই শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা, তাদেরকে একটু ভালো থাকতে দেওয়া, তাদের জীবন মানটাকে উন্নয়ন করা,
তাদের সুচিকিৎসার জন্য সে উদ্যোগ গ্রহণ করা, তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা গ্রহণ করা, আমরা কিন্তু 54-55 বছরেও সেই উদ্যোগ আমরা দেখিনি। আমি যে আপনাকে বলি, আমাদের দেশের বিগত 5 বছর যে বাজেট হয়েছে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ে, সর্বশেষ বাজেট হচ্ছে 468 কোটি টাকা, এবং যেটা মূল বাজেটের 1%ও না। তো যেই দেশের 7.5 কোটি শ্রমিক আছে, যদি সে দেশে যদি শ্রম মন্ত্রণালয় যদি 1% বাজেট দাবি না হয়ে থাকে, তাহলে আপনি বুঝতেই পারছেন যত কথা নেতারা বলেন ভোটের মাঠে এসে, সেই কথার বাস্তব প্রতিফলন কিন্তু আমরা সেটা পাই না। এই জন্য সবাই শ্রমিকের ভোট পেতে চান, কারণ দেশের যারা এখন প্রাপ্তবয়স্ক ভোটারের প্রায় 65% ভোটার কিন্তু হলো শ্রমিক। স্বাভাবিকভাবে সকল দলেরই কিন্তু শ্রমিক ভোটার লাগবে, কারণ শ্রমিকের ভোট ব্যতীত কারো পক্ষে কিন্তু শুধুমাত্র এলিট শ্রেণীর মালিক শ্রেণীর ভোট দিয়ে কারো পক্ষেই ক্ষমতা আসা কিংবা এমপি হওয়া সম্ভব না। তো সেই জায়গায় শ্রমিক ভালো গুরুত্ব পাচ্ছেন, কিন্তু শ্রমিকের যে সমস্যাগুলো সমাধান করা আন্তরিকভাবে, এটা আসলে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো দলকে আমরা আন্তরিকভাবে ভূমিকা রাখা উদ্যোগ নিতে আমরা দেখিনি। যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সময় ন্যায্য মূল্য পান না বা যে কোনো ধরনের জটিলতা ফেস করেন, তখন কি আপনারা তাদেরকে কোনো ধরনের আইনি পরামর্শ বা সহায়তা দিয়ে থাকেন কিনা? দেখুন, বাংলাদেশের একটা বড় সমস্যা হচ্ছে কি, যখন তখন শ্রমিক ছাঁটাই হয়ে যায়। আমরা আইনে আছে শ্রমিক ছাঁটাই করা যাবে না, কিন্তু অহরহ হচ্ছে, এবং প্রতিনিয়ত কোনো দিন পাওয়া যাবে যে কোনো শ্রমিক ছাঁটাই হচ্ছে না এবং মজুরি নিয়ে সমস্যা হচ্ছে না। সেখানে আমরা যাচ্ছি, কথা বলার চেষ্টা করছি, এবং শ্রমিকের যে নিয়মটা আছে, যদি কোথাও ছাঁটাই করা হয় তখন কলকারখানা অধিদপ্তরে আসতে হয়, অভিযোগ করতে হয়, সেখানে ভূমিকা রাখছি, কিন্তু সেখানে সমাধান না হয় লেবার কোর্টে মামলা করতে হয়। আমরা প্রথম চেষ্টা করি মালিকের সাথে বসে সমাধান করার জন্য। বিশেষ করে আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন যে নীতিতে আমরা আছি, যে আমরা শ্রমিক মালিক ভেদাভেদ আমরা চাই না। আমরা মনে করি দেশের জন্য মালিকেরও অনেক অবদান, শ্রমিকের অবদান আছে। মালিক শ্রমিক যদি আমরা সুসম্পর্ক বজায় রাখতে পারি, শ্রমিক অসন্তোষ থাকবে না, শ্রমিক ন্যায্য মজুরিও পাবে। সে জায়গায় আমরা যদি সেখানে সমাধানটা না হয়, আমরা কলকারখানা আসি, অভিযোগ উত্থাপন করি, সেখানে সালিশি বৈঠক হয়, ডেট দেওয়া হয়, তারাও চেষ্টা করেন। যখন একান্ত নিরুপায় তারাও না পারেন, তখন শ্রমিককে আইনের আশ্রয় নিতে হয়, তাকে আদালতে আসতে হয়, লেবার কোর্টে আসতে হয়। সেই জায়গায় আমরা আমাদের জায়গা থেকে শ্রমিকদের যৌক্তিকভাবে আমরা সহযোগিতা করার চেষ্টা করে থাকি। মালিকদের যে স্বার্থ, সেটি অক্ষুণ্ণ রেখে শ্রমিকদের পাশে দাঁড়ানোর ব্যাপারটা, এটা আসলে কোনো কার্যকরী কিছু কিনা? এটা কি কখনো সম্ভব যে মালিকদের স্বার্থ অক্ষুণ্ণ থাকবে আবার শ্রমিকদের স্বার্থ অক্ষুণ্ণ থাকবে? দেখুন, এটি হয়তো বাস্তবে আপনার কাছে মনে না হতে পারে, কিন্তু আমরা যদি টার্গেট নিয়ে কাজ করি, কারণ মালিককে আপনি শ্রমিকের শত্রু বানিয়ে লাভ নেই। এই কাজটাই কিন্তু বামপন্থীরা করেছে। ফ্যাক্টরি ভাঙো, ফ্যাক্টরি তো কোনো অপরাধ করে নাই, করলে অপরাধ মালিক ব্যক্তি একজন করেছেন। কারখানা জ্বালিয়ে দাও, যদি কারখানা জ্বলে পড়ে ছাই হয়ে যায়, তো শ্রমিক তো সেখানে তার চাকরিই থাকবে না। আমরা মনে করি মালিককে আমরা আমাদের প্রতিপক্ষ বানাতে আমরা চাই না। মালিকও আমাদের পার্ট। হ্যাঁ, অনেক মালিক আছেন, খারাপও আছেন, আবার অনেক ভালো মালিকও তো আছেন। তো আমরা খারাপদেরকে মাঝে কাজ করতে চাই যে আপনি আপনার দায়িত্বটা বুঝুন। যেই শ্রমিক আপনার অধীনে কাজ করছেন, এটা দিয়ে তার ত্রুটি রয়েছে, তার পরিবার চলছে। যদি তাকে আপনি ঠকান, ইনসাফ না করেন, আপনারও জবাবদিহি আছে। আবার শ্রমিকদেরকে আমরা বলি যে তুমি তোমার কর্মক্ষেত্রে কিন্তু দায়িত্ব পালন করতে হবে, কারণ যদি তোমার ইনকামটা হালাল করতে হয়, কোনো অবস্থাতে কাজে গাফিলতি করা যাবে না। তো আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং ইতিমধ্যে আপনি দেখেছেন আমাদের যতগুলো বক্তব্য আমরা বলেছি, শ্রমিক মালিক বাই বাই আলোচনা করে আমার সমাধান চাই। শ্রমিক মালিক শত্রু প্রতিপক্ষ নয়, তাহলে ইন্ডাস্ট্রিও চলবে না, শ্রমিকের স্বার্থ সেখানে আসলে ঠিক থাকবে না। এই জায়গায় আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি। আশা করি আমরা একসময় একটা উল্লেখযোগ্য এটা যে অগ্রগতি, সেটা আমরা পাবো, এটা আমাদের আত্মবিশ্বাস আছে। আমরা যেমনটি অভিযোগ শুনতে পাই যে জামাতের যে প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে ইসলামী ব্যাংক, ইবনে সিনা, এগুলোতে আসলে জামাত না করলে বা জামাতের পরিবারের সদস্য না হলে চাকরি পাওয়া যায় না। এ ব্যাপারে কি বলবেন? দেখুন, আমরা কোনো প্রতিষ্ঠানকে জামাতের প্রতিষ্ঠান বলতে চাই না। হয়তো ব্যক্তিরা জামাতি আদর্শ ধারণ করেন জামাতের, কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানে তার একটা নির্দিষ্ট সেখানে তার বডি থাকেন যারা প্রতিষ্ঠান পরিচালনা করেন।
এখন বাংলাদেশে কিন্তু কেউ বিএনপির প্রতিষ্ঠান বলে না, তাদের অনেক প্রতিষ্ঠান আছে। কেউ আওয়ামী লীগের প্রতিষ্ঠান বলে না, তাদের উপর প্রতিষ্ঠান আছে। কিন্তু ট্যাগটা কোথায় দেওয়া হয়? যে জামাতের প্রতিষ্ঠান। এটা ভালো, একদিকে ভালো দিক যে সবাই জামাতের কাছ থেকে ভালোটাই কিন্তু আশা করেন। হ্যাঁ, কিছু বাস্তবতা আছে। আমরা মনে করি এই দেশের নাগরিক আমরা, যেহেতু ভালো কোথাও এক্সাম্পল নাই, এই জন্য কেউ আসলে এক্সাম্পল স্থাপন করতে পারছেন না। যদি এক্সাম্পল পেতাম তাহলে আসলে হতে পারতো জামাতের প্রতিষ্ঠানগুলো কিছুটা তারা তাদের ত্রুটি বিচার দূর করার সুযোগ পেত। তো আমরা সবার জন্য কাজ করতে চাই। আমরা মনে করি আমাদের কাজের পরিধিটা শুধু জামাত ইসলামের প্রতি সব জায়গায় আমরা কাজ করে যাব। যেখানে শ্রমিকের অনিয়ম হবে, অন্যায় হবে, আমরা কোন দলের প্রতিষ্ঠান সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। যদি শ্রমিক তার ন্যায্য অধিকারটা না পায়, যদি শ্রমিকের উপরে জুলুম করে থাকেন, আর ইসলাম তো কাউকে জুলুমের অনুমোদন দেয় না। এখন যদি আপনি ইসলাম অনুসরণ করেন, যদি আবার জুলুমটাকে আপনি আইনে পরিণত করেন, তো এটা তো ইসলামের শিক্ষা হতে পারে না। জামাতের প্রতিষ্ঠান না হলেও তারা তো জামাতের নেতা, আপনি যেমনটি বলছিলেন, তো তাদের প্রতি আসলে জামাতের কোন নির্দেশনা থাকে কিনা? দেখুন, এটি থাকতে পারে, কিন্তু ব্যক্তিরা তো গ্রহণ করতে বাধ্য নয়। কারণ প্রতিষ্ঠান তো আপনি আপনার টাকা দিয়ে করেছেন, আপনার ব্যবসায়িক স্বার্থ এখানে আছে। আমরা অনেক সময় দেখি যে এটি বলা হয়, কিন্তু ব্যবসায়িক স্বার্থ যেখানে থাকে সেখানে অনেক সময় সংগঠনের নীতিগুলো, গাইডলাইনগুলো অথরিটি সেখানে গ্রহণ করতে চান না। তবে আমরা মনে করি আমাদের দায়িত্ব আছে, যদি আমরা শ্রমিকদেরকে অর্গানাইজ করতে পারি, আশা করা যায় এক সময় যতটুকু এখন অসামঞ্জস্যপূর্ণ অবস্থা আছে এগুলোকে একসময় আমরা পুরোপুরি দূরীভূত করার সুযোগ আমরা পাবো। আমরা আশাবাদী যদি আমরা যৌক্তিক আন্দোলনটা গড়ে তুলতে পারি আদর্শিক অবস্থানে থেকে, একসময় অনিয়ম, এই জুলুম কিংবা কিছুটা বৈষম্যর খবর আমরা পাচ্ছি, এগুলো একসময় দূরীভূত হয়ে যাবে। আপনি বলছিলেন যে ব্যক্তি আসলে জামাতের সেই কথাগুলো শুনতে বাধ্য নয়, কিন্তু নেতৃত্ব পর্যায়ে তো জামাত বলে যে তাদের যে কোরাম আছে সেখানে তারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। তাহলে বেইনসাফি কোনো কাজ করে জামাতের নেতা হওয়া, এই ব্যাপারটা আপনি কীভাবে দেখেন? দেখুন, যেটি আপেক্ষিক কোশ্চেন আপনি করেছেন, কে ইনসাফ করেন নাই, এটা তো আসলে কোনো প্রমাণ তো আমাদের কাছে নাই। এখন আমরা মনে করি যারা আদর্শিক আন্দোলন আমরা করি, আমাদের আদর্শিক মানদণ্ডটার পরীক্ষা হবে আমাদের কর্মক্ষেত্রে। ধরুন আমি অনেক মিষ্টি শ্রমিক নিয়ে আমি বলবো, যদি আমি শ্রমিকের হয়ে কোনো ভূমিকা রাখতে না পারি সুযোগ থাকার পরও, তাহলে আমার এই মিষ্টি কথার কোনো দাম আসবে না। আপনি ইনসাফের কথা বলবেন, আমি মনে করি সেই ইনসাফ আমার অধীনে যারা আছেন 5 জন 10 জন 20 জন, যদি সেই লোকগুলো সন্তুষ্ট থাকে, হ্যাঁ না আমার এই মালিক তিনি ইসলামের পক্ষে আছেন, তিনি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চান, আমরা তার উপরে সন্তুষ্ট, তাহলে এটা সফলতা। কিন্তু এখন যদি সেখানেই ইনসাফ নিয়ে কথাবার্তা আসে, যদি সেখানেই বৈষম্য করা হয়, নিঃসন্দেহে এটি ব্যক্তির সাংগঠনিক তার যে বয়ান, তার যে আদর্শ, তার যে কমিটমেন্ট, যদি তার জায়গায় ঠিক রাখতে না পারেন, এটি একটা ভুল মেসেজ যাবে সবার কাছে। তো আমরা বলবো যারাই যেখানে করুন, যদি আমরা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চাই, দেশের মজলুম কারা আসলে? মজলুম হচ্ছে যেটা শ্রমিক শ্রেণী। তারা একটু 200-500 টাকা অনেক সময় তারা দাবি করে বেশি তাদের পরিবারের ভালো থাকার জন্য। অনেক সময় যে অভিযোগটা আমরা পাই, 500-1000 টাকা বেতন বৃদ্ধি করতে চান না, অথচ ওই প্রতিষ্ঠানটা অনেক তারা অনেক লাভ করেন, চাইলেই পারেন। এই মানুষগুলো আমাদের বেরিয়ে আসা প্রয়োজন। যে মানুষগুলো আপনি ইনসাফের কথা বলছেন, যেই মানুষ তো খেতে পারে না। বাংলাদেশের এখনও এমন অবস্থা আছে, আপনি অবাক হয়ে যাবেন। একজন শ্রমিক মারা যাওয়ার পরে তার দাফন কাফনের টাকা শ্রমিক পরিবারের থাকে না, তাকে বাজার কালেকশন করে তাকে সেখানে কি করতে হয়, তার দাফন কাফনের ব্যবস্থা করতে হয়। আমাদের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আমি মেম্বার, 20,000 টাকা বরাদ্দ আমাদের সরকার থেকে এই দাফন কাফন, তাও পায় সে মারা যাওয়ার 6 থেকে 7 মাস পরে আবেদন করার পর সেখানে পায়। তো যেই জায়গায় এত খারাপ অবস্থানে শ্রমিক শ্রেণী আছে, কিন্তু আমরা কেন জানি আমরা উদার হতে পারি না, কেন জানি নিয়ম সবগুলো এসে জমা হয় কার জন্য? ওই যিনি আপনার অফিসের দারোয়ান, যিনি আপনার অফিসের পিয়ন, ওখানে এসে আপনার সব আর্থিক সংকট তৈরি হয়ে যায়।
আমি আপনাকে বলি যে অনেকগুলো নিউজ আমার কাছেও আসছে, যেই প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেতন বাড়তে কোনো চিন্তা করতে হয় না, কারণ তারাই সিদ্ধান্ত নেন। তো সেই প্রতিষ্ঠান যদি একজন সিকিউরিটি গার্ড, একজন ড্রাইভার কিংবা তার একজন হলো যিনি পরিচ্ছন্নতা কর্মী, যদি তার ক্ষেত্রে প্রতিষ্ঠানের টাকা নেই বলে আপনি বলেন, এটা কিন্তু কখনো ইনসাফ হতে পারে না এবং আপনাদেরও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি আপনারটা বৃদ্ধি করে নিচ্ছেন, কয়েক গুণ বাড়াচ্ছেন, আর আপনার বাড়ে লাখ টাকা, শ্রমিকের বাড়বে 500 টাকা। তো লাখ টাকা বাড়তে আপনার কলম দিয়ে স্বাক্ষরের সময় প্রয়োজন হয় না, আর 500 টাকা বাড়বে, এত মিটিং করেন, এটি বন্ধ হওয়া প্রয়োজন। এখানে একটু যুক্ত করতে চাই, আমরা তো দেখি একটি পরিবারে মোটামুটি 5-6 জন সদস্য এরকম থাকেন, যারা বড় চাকরি করেন তাদেরও তো এরকম থাকেন। তো তাদের যদি 1 লক্ষ টাকা প্রয়োজন হয় মাস শেষে, তাহলে দারোয়ানের ক্ষেত্রে তো মিনিমাম 20,000-30,000 টাকা প্রয়োজন হয়। এই জায়গাটাতে আসলে আপনি কি মনে করেন আমাদের পুরো সিস্টেমের যে অবস্থা? দেখুন, এটাকে বলবো আমাদের রাষ্ট্রের কিছু এখানে দুর্বলতা আছে। আমাদের বাংলাদেশে উল্লেখ করার মতো ধরুন যতগুলো পেশা আছে, 40টার মতো পেশাতে সরকারের একটা মজুরি নির্ধারণ করা আছে, কার্যকর নাই। কারো 6,000, 7,000, 8,000, তাও দেখা যায় যে নিয়ম হলো প্রতি 5 বছর পর পর আপনি নির্ধারণ করবেন, জীবনযাত্রার ব্যয়ের সাথে মিলিয়ে সেটা 10 বছরও চলে যায়। শুধু একটা জায়গা আমরা দেখি, এই শিল্প শ্রমিকদের বেতনটা নিয়ে তারা খুব অ্যালার্ট থাকেন, তাও এখন মাত্র 12,500 টাকা। আমরা দাবি জানিয়েছিলাম 25,000 টাকা করার জন্য, সেটা 23 সালে 12,500 টাকা হয়েছে। তাও সেই আন্দোলন করতে গিয়ে 4 জন শ্রমিককে গাজীপুরে গুলি করে মারা হয়েছে, এখনও কোনো খবর নাই। এই যে 3 বছর মাঝখানে চলে গেল, আমাদের দ্রব্যমূল্যের দাম বেড়েছে না, মূল্যস্ফীতি আমাদের বেড়েছে না, ওই 12,500 টাকায় আছে। এটা হচ্ছে আসলে আমাদের এখানে আসলে আমাদের রাষ্ট্রের দায়িত্বটা পড়ে। দেখুন, আমাদের বাংলাদেশের কলকারখানা অধিদপ্তর আছে, তারা দেখেন না, দেখার অভিনয় করেন। বহু সুবিধা শ্রমিকরা পাওয়ার কথা রাষ্ট্রের কাছ থেকে, তদারকি নাই, জবাবদিহিতা নাই, এবং সবাইকে জবাবদিহিতা আনার যে মেকানিজমটা, যে আন্তরিকতা, সেটা কিন্তু আমরা খেয়াল করি না। যার জন্য চাইলে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় অনেক শ্রমিক তার ন্যায্য মজুরি পাওয়ার কথা ছিল, কিন্তু রাষ্ট্র ব্যবস্থাপনা সেরকম না। যার জন্য আসলে আমাদের শ্রমিকরা সে যে বঞ্চনার মধ্যে তারা ছিল, তারা এখনও সেই বঞ্চনার মধ্যে তার থেকে গেছে। রাষ্ট্র তো অবশ্যই সেখানে দায়ী, কিন্তু সেক্ষেত্রে আপনারা যারা আন্দোলন করছেন আপনাদের তো দায়বদ্ধতা আছে। তো আগের জায়গায় যদি ফিরে আসি, আমরা এরকম অনেক অভিযোগ শুনতে পাই যে জামাত ইসলামী করে এরকম যারা নেতা আছে তাদের প্রতিষ্ঠান অনেক আছে, কিন্ডারগার্টেন থেকে শুরু করে এরকম অনেক প্রতিষ্ঠান আছে যেগুলোতে 8 ঘন্টার বেশি পরিশ্রম করানো হয় এবং মজুরি ঠিকমতো দেওয়া হয় না, অর্থাৎ কম দেওয়া হয়। এই ব্যাপারে তো জামাত চাইলেই সরকারে না গিয়েও একটা সমাধান করে দিতে পারে। এই ব্যাপারে আপনাদের কোনো প্ল্যান পরিকল্পনা আছে কিনা? দেখুন, এটি আপনি ঠিকই বলেছেন। আমি আবারও বলছি যে সংগঠন যেহেতু সরাসরি কোনো প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে না, এটি বাস্তব। মানে প্রত্যেকটা প্রতিষ্ঠান তার চাইলে করতে পারে কিনা? না, এটি চাইলে পারবো না, কারণ এটা আর্থিক বিষয়। ধরুন আপনি একটা প্রতিষ্ঠান করলাম, আমার এখানে ইনভেস্টমেন্ট আছে, এখানে জামাত এসে আমার প্রতিষ্ঠানের পলিসির বাহিরে সিদ্ধান্ত চাপিয়ে দিবে, এটি আসলে বাস্তব সমাজ হয়ও না কখন। কারণ আমার তো এখানে অর্থের স্বার্থ আছে, সেখানে আমার দলীয় স্বার্থকে আমি ধারণ করব, এই অবস্থান এখনো বাংলাদেশে তৈরি হয় না। তবে আমি যেটা বলতে চাই, যারা এই দেশের যাই করেন, আপনাকে 8 ঘন্টা কর্মঘণ্টা, এটার প্রতি সবাইকে রেসপেক্ট থাকা প্রয়োজন। আপনি মে দিবস আসলে অনেক মায়া কান্না করেন, আপনি 10 ঘন্টা কাজ করাচ্ছেন, তাকে মজুরি দিচ্ছেন না। এমনও তো হয় যে আমাদের একটা নির্দিষ্ট বেতন প্রতি বছর তাদের একটা ইনক্রিমেন্ট হওয়ার কথা, তাও দিচ্ছেন না। ওই প্রতিষ্ঠানে যিনি হেড আছেন, তিনি বললে বেতন বাড়ে, না বললে বেতন বাড়ে না। এটা আমাদের দেশে আসলে চলছে। তাই মনে করি শুধু জামাত নয়, জামাত তো দায়িত্ব আছে, যারা ইসলামী আদর্শকে যারা প্র্যাকটিসি মুসলিম, আমরা বলবো যে সেই জায়গাতে আপনার অধীনস্থ শ্রমিকের যে দায়বদ্ধতা আপনার আছে, অবশ্যই আপনাকে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটা হাদিসে বলা আছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লু মাসউলুন আন রাইয়াতিহি। অধীন যে থাকবে, যদি সে তার প্রতি কষ্ট পায়, সুবিচার না পায়, যদি তাকে আপনি ঠকান আর আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে পরকালে মুক্তি পাবেন, এটি মনে করার কোনো সুযোগ নয়। কারণ হচ্ছে শ্রমিকরা আল্লাহর বন্ধু, আল কাসিবু হাবিবুল্লাহ। যদি আল্লাহর বন্ধুকে আপনি ঠকান, যদি আল্লাহর বন্ধুকে আপনি জুলুম করেন, আপনি আল্লাহর বন্ধু হবেন, এটি
সহজে মনে করার কোনো সুযোগ নেই। না, এই যে আপনি বলছেন যে আল্লাহর বন্ধুকে যারা ঠকাচ্ছে, এটা তো অনৈতিক কাজ। তো অনৈতিক কাজ করার পরেও জামাতের নেতৃত্ব, যদি বলি আপনারা যে আপনাদের কোরআনের কথা বলেন, সদস্য বা যে কথা হলে আপনারা বলেন, আপনারা তো বলেন যে ইসলামী শরিয়া অনুযায়ী না চললে তাদেরকে আসলে সেখানে নেতৃত্ব দেওয়া হয় না। তো এই ব্যাপারে জামাত স্ট্রিক্ট হতে পারে কিনা যে শুধুমাত্র আমাদের যারা নেতা হবে তাদের অন্তত পক্ষে এই বিষয়গুলো ইনশিওর করতে হবে? আমি মনে করি দেখা উচিত, যদি আপনি একজন জাতীয় নেতা হন তাহলে জাতীয় নেতা হওয়ার ক্ষেত্রে তার যে দিকগুলো আছে, ধরুন তিনি যদি কোনো অফিসিয়াল কাজ করেন সেখানেও খবর নিতে হবে, যদি তার কোনো ইন্ডাস্ট্রি থেকে থাকে তাও খবর নিতে হবে। কারণ আপনি সবার হয়ে ভূমিকা রাখবেন, যদি আপনার জায়গায় আপনি করতে না পারেন, নিঃসন্দেহে একটা বড় ধরনের প্রশ্ন আমাদের সংগঠনকে নিয়ে আসবে। এটি আমাদের অবশ্যই খেয়াল। এবং আমি তো মনে করি, আমি আরও দায়িত্ব নিয়ে বলি যে আমরা ইনসাফ কায়েম করব, সেটা মুখে না বলে আমরা বাস্তব দেখিয়ে দিব যে তুমি আমার এই প্রতিষ্ঠানে আসো, এটা হচ্ছে ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের নমুনা। আমরা ক্ষমতায় আসলে শ্রমিকরা এরকম সুবিধা পাবে, এ হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানটা। এটা আমরা দেখাতে পারি না কেন? এটা আমাদের দেখানো উচিত যে আমার, যদিও জামাত সরকারি প্রতিষ্ঠান নাই, কিন্তু যারা আমরা আদর্শকে ধারণ করি আমরা তো এক্সাম্পল স্থাপন করতে পারি যে আমার এই প্রতিষ্ঠানে এখানে কোনো বেইনসাফি নাই, কোনো জুলুম নাই। এই প্রতিষ্ঠানটা হচ্ছে একটা ইসলামী রাষ্ট্রের মডেলের প্রতিষ্ঠান। এখন তো আপনারা সরকারে আছেন, তো সরকার বলতে বিরোধী দল তো সরকারের একটা অংশ, তো সে জায়গা থেকে সংসদে যে দাবি তোলার ব্যাপারে, সে ব্যাপারে কোনো প্ল্যান পরিকল্পনা আছে কিনা? দেখুন, আমরা বলছি যেহেতু সরাসরি আমাদের শ্রমিকের কোনো প্রতিনিধি নাই, এবং খুব অবাকৃত বিএনপি তো নাই, জামাতও নাই, যারা সরাসরি শ্রমিক মুভমেন্ট থেকে উঠে এসেছেন। বিএনপির দুই একজন আছেন যারা পরিবহন লিডার, তারা সেখানে পার্লামেন্টে আছেন। এখন এটা বলতে হলে আমাদের বিদ্যমান লোকদেরকে বলতে হবে। আমরা বলার চেষ্টা করে যাচ্ছি যে আপনারা একটু কথা বলুন, কারণ আপনারা শ্রমিকের ভোটে তো সবাই এমপি হয়েছেন, এটা তো বাস্তবতা। এবং শ্রমিকরা আপনাকে সমর্থন হয়। তখন এবার আমি সব জায়গায় বলি, এবার যেই জোয়ারটা তৈরি হয়েছিল আদর্শিক আন্দোলনের পক্ষে, জোয়ারটা শ্রমিকরাই তৈরি করেছে। এবং সুতরাং কোনো রাষ্ট্র যদি আপনি একটা ব্যবস্থা পরিবর্তন করতে চান, তাহলে যদি শ্রমিক যদি আপনার পক্ষে না থাকে, এই শ্রমিকরাই কিন্তু তৃণমূল জনগোষ্ঠী, এই শ্রমিকরাই কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী, যদি তাদের সমর্থন না থাকে কারো পক্ষেই মেজরিটি পেয়ে ক্ষমতা আসা সম্ভব নয়। দেখুন, এই জায়গাটা কিন্তু করেছে বামপন্থীরা। আমরা যে সমাজতান্ত্রিক বিপ্লবটা দেখি, তারা বলতো যে ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ কমিউনিজম। মুখে বলতো যে ট্রেড ইউনিয়নটা শ্রমিকের জন্য অধিকার, কিন্তু মূল তারা করেছে কি, তারা এটাকে বানিয়েছে, তারা পাঠশালা বানিয়েছে কমিউনিজম শেখার। তো আমরা যদি মনে করি না আমরা এই ট্রেড ইউনিয়ন করে ইসলাম শেখাতে চাই, এবং ব্যাপক সংখ্যক নারী পুরুষ তারাই আন্দোলনে আসবে, এবং এর মধ্যে দিয়ে একটা রেডিক্যাল চেঞ্জ আমরা করার সুযোগ পাব। তা আমরা বলি যে শ্রমিকের হয়ে সবাই কাজ করুন, শ্রমিকদেরকে সবাই লাগবে, এবং শ্রমিকরা কাউকে ক্ষমতা বসায়, শ্রমিকরা কাউকে ক্ষমতা থেকে নামায়, এটা হচ্ছে বাস্তবতা। আপনি বলছিলেন যে শ্রমিকদের ভোটেই অনেক এমপি হয়েছেন, তারপরেও তাদেরকে আসলে আলাদা করে আপনাদের দলের পক্ষ থেকে কেন বলতে হবে? মানে তারা তো তাদের ভোটে এমপি হয়েছে, মানে কৃতজ্ঞতা বোধের জায়গাটা কেন সবাই নিজে তো থেকে সৃষ্টি হবে না? একরকম মানসিকতা না। আমাদের বাংলাদেশটা হলো কি, আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই, আমরা অকৃতজ্ঞ বেশি, এবং এটা কি দলমত নির্বিশেষে অকৃতজ্ঞতার সংখ্যাটা বেশি? সবাই আসলে বাংলাদেশে যদি কৃতজ্ঞতাবোধ থাকতো তাহলে এই শ্রমিকের অবস্থার কথা ছিল না। আমরা মনে করি যারা আমরা আছি, এই গরিব মানুষগুলো কিন্তু আমাকে আপনাকে পছন্দ করে, বিশেষ করে যারা আমরা ইসলামী আদর্শকে মানি। আল্লাহ রাসূল যে ইসলামী সমাজ ব্যবস্থা গঠন করেছিলেন, সেখানে সবচেয়ে বেশি অবদান ছিল শ্রমিক শ্রেণীর। আপনি হাফসি গোলামের কথা বলেন, হাফসি গোলাম কারা? আল্লাহ রাসূল আহলে সুফফা সদস্য কারা ছিলেন? কোন এলিট শ্রেণী ছিলেন না, কম সংখ্যক এলিট শ্রেণী ছিলেন। এই যে যারা আহলে সুফফা, যারা দিন রাত আর রাসূলের পাশে থেকে জ্ঞান আহরণ করেছেন, জ্ঞান বিতরণ করেছেন, সব সময় হাফসি গোলাম এরা জানি আমরা, মানে যারা একদম সমাজের কৃতদাস শ্রেণী ছিলেন, তারাই কিন্তু আল্লাহ রাসূলের পাশে থেকেছেন, নেতৃত্ব দিয়েছেন, ভূমিকা রেখেছেন, সেনাপতি হয়েছেন, ইসলামকে বিজয়ী করেছেন। যদি বাংলাদেশেও যদি আমরা সেরকম শ্রমিক ময়দান থেকে লোক তুলে নিয়ে আমরা আসার সুযোগ পাই, আমরা আশা করি জমিনও কিন্তু পরিবর্তন হবে। সুতরাং যদি এই জায়গাতে আমরা লিডারশিপটা আনতে পারি, এটা কোরআনও বলা আছে যে আল্লাহ তিনি কি করবেন,
নেতৃত্ব দিবেন, তিনি এমন একটা জায়গায় করবেন এখান থেকে নেতৃত্ব আসবে। ফেরাউন, হামান তারা অবাক হয়ে যাবে। ঠিক বাংলাদেশেও কিন্তু অনেক সম্ভাবনা জায়গা এটা আছে, যদি এখানেও গুরুত্ব দেওয়া হয়, সবাই সাপোর্ট করে, আমরা মনে করি বাংলাদেশের ইসলামপন্থীদের ক্ষমতা আসার ক্ষেত্রে এই শ্রমিক ময়দানটা সবচেয়ে বেশি ভবিষ্যতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। সংসদে যারা জামাতের এমপি আছে তাদের শ্রমিকদেরকে নিয়ে যে কণ্ঠস্বর, এ ব্যাপারে আপনি একজন শ্রমিক নেতা হিসেবে সন্তুষ্ট কিনা? না, এখনও সন্তুষ্ট না। আমি বলবো যে এখনও আমি সেরকম কোনো বয়স দেখি নাই, আসা উচিত। আমরা ভেবেছিলাম মেহেদি বসে কিছু কথা আসবে, আসে নাই। আসলে দুর্ভাগ্য আমাদের জন্য। আমি বলবো যে অন্যরা না বলুক, তো যারা আমরা ইসলামী আন্দোলনের হয়ে আমরা প্রতিনিধিত্ব করছি, অবশ্যই আমরা যতটা রাজনৈতিক কথা বলি, কিন্তু এই শ্রমিক শ্রেণীর পক্ষে আসলে ওই রকম বলিষ্ঠ আওয়াজ আমরা এখন আসলে সামনে পাবো, আমরা আশাবাদী। কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে আশাবাদী করার মতো যতভাবে আমরা হুঙ্কার শুনলাম বিভিন্ন ইস্যুতে, কিন্তু শ্রমিকের অধিকার, তাদের জীবনমান উন্নয়ন, তাদের ন্যায্য মজুরি কিংবা তাদের জন্য আরও কিছু সুবিধা দেওয়া, এই নিয়ে আসলে কোনো আওয়াজ আমরা শুনি। তো আমরা আশা করব, আশার বাণী, যে সামনে বাজার অধিবেশন বসতেছে 7 তারিখে, আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা গতকাল একটা বাজেট মত বিনিময় করেছি। আগামী 24 তারিখে আমরা একটা বাজেট প্রস্তাবনা দেব, আমরা সবাইকে দিয়ে দেবো, আমাদের পার্লামেন্ট মেম্বার। অনুরোধ করব আমাদের এই প্রস্তাবনা পাওয়ার পরে যদি আমরা আপনাদের সবাইকে দেব, যারা আমাদের বিরোধী দলে আছেন, সেখানে যদি আপনি আলোচনা করুন যে আমাদের এই বাজেট যা উত্থাপন করা হয়েছে, এই বাজেটে শ্রমিকের জন্য কিছুই নাই। যদি করা যায়, যদি 10 জন এমপিও কথা বলেন, এটি আমাদের বড় অর্জন হবে। কিন্তু আমরা দুর্ভাগ্য হচ্ছে সবাইকে হীনমন্যতায় ভোগেন, কেউ শ্রমিকের আপনজন সবাই, কিন্তু সত্যিকার আপনজন হওয়ার যেই আপনার বাস্তবে দেখানো, সেটা কিন্তু আমরা আসলে দেখতে পাই না। অতীতেও দেখিনি, হয়তো আশা করি ভবিষ্যতে আমরা দেখব। সেই প্রত্যাশা আমরা আজকে আপনার মাধ্যমে এখানে রাখলাম আমাদের মাননীয় এমপি মহোদয়ের কাছ থেকে। এই যে হীনমন্যতা, মানে এটি কেন? এটি আসলে কারণটা এক কথা বলা একটু কঠিন, কারণ কেন যেন আমরা শ্রমিকদেরকে ওন করতে চাই না। দেখুন, আমি সুপ্রিম কোর্টে আইন পেশা করি, মানে এটি কি এলিট শ্রেণী হওয়ার জন্য কিনা? এটি হতে পারে মানুষের, কিন্তু বাংলাদেশের শ্রমিক শ্রেণীকে মহব্বত করে, ভালোবাসে, কেন যেন তাদের পক্ষ হয়ে কথা বলার মতো যে একটা মানসিক অবস্থান, এটা আমরা কাউকে আসলে দেখি না। এটা আমি জানি না কেন এই জিনিসটা হচ্ছেন। একটা দেশের যদি শ্রমিকদেরকে নিয়ে আপনি ভাবেন, কথা বলেন, মানুষগুলো খুশি হয়ে যাবে। দেখুন, আমার দেশের শ্রমিকরা কিন্তু দালান কোঠা চায় না, তারা 2 বেলা 2 মুঠো খেতে চায়, তাদের চাহিদাও কিন্তু খুবই কম। তো যে মানুষগুলো অল্প তুষ্ট, যাদের চাহিদা একটু কম, যে মানুষগুলো সহজে আপনি তার মন জয় করতে পারবেন, আপনার একটু কথা, আপনার একটু আলোচনা, যদি মানুষগুলো খুশি হয়ে যায়, এটা অনেক বড় পাওনা আপনার। এবং আমরা অনেক জায়গায় দেখি তারা কর্ম ছাড়া আসলে কিছু চায়ও না, যারা বলে যে আমরা কর্ম করি আমাদেরকে বেতন দেয়, তাদের খুবই কম। দেখুন, বাংলাদেশের যারা চা শ্রমিক আপনি দেখবেন, তাদের মজুরি খুবই কম, এবং 200 টাকা তাদের সেই ব্রিটিশ আমল থেকে 120 টাকা মজুরি আন্দোলন হয়েছে না, সেখানে এখন কেউ বাড়াতে চায় না। তো এখন অনেক জিনিস ডেভেলপ হয়েছে, আমাদের দেশের চা শ্রমিকের অবস্থা খুব বাজে অবস্থার মধ্যে রয়েছে। তো সবাই আমরা জানি, আসলে মায়া কান্না সবাই আমরা করি ভোটের সময়, কিন্তু উদ্যোগটা বাস্তবায়নটা আসলে না। তো আমি আশা করব, যেহেতু জামাত ইসলামের এবার 77 জন নারী সহ এমপি আছেন, এটা বড় কণ্ঠ, আমরা প্রত্যাশা রাখব এই কণ্ঠগুলো রাজনীতির বয়ানের পাশাপাশি এদেশের 7.5 কোটি শ্রমিকের অধিকারের কণ্ঠ আপনারা হবেন। এই মানুষগুলোর মন জয় করুন, এই মানুষগুলো আপনাদেরকে আপন করে নেবে। এই শ্রমিকরা কখনো আপনাকে ঠকাবে না, এই শ্রমিক কখনো আপনাকে প্রতারিত করবে না, এই শ্রমিক কখনো বিশ্বাসভঙ্গের কাজ করবে না। যদি আমরা আওয়াজ তুলতে পারি যে জামাত ইসলামের 77 জন এমপির পার্লামেন্টের প্রত্যেকটা স্পেসে যদি বক্তব্য যদি কমপক্ষে আধা মিনিটও থাকে তার এলাকার শ্রমিকের স্বার্থ নিয়ে, আমার কাছে মনে হচ্ছে আমরা সৌভাগ্যবান হব। এই দেশের শ্রমিকরা মনে করবে না আর কেউ না বলুক, অন্তত ইসলামপন্থীরা আমাদের নিয়ে সরব আছে। এই দৃষ্টান্ত এবার স্থাপন করার সুযোগ আমাদের আছে। আমি আশা করব একজন শ্রমিক সংগঠনের
ক্ষুদ্র একজন দায়িত্বশীল হিসাবে আমাদের ইসলামপন্থীর অন্তত এবার এই দৃষ্টান্ততা স্থাপন করুক না, আমরা আপনাদের সাথে আছি, আপনাদের জন্য আমরা লড়াই করতে চাই। আপনার ব্যক্তিগত প্রসঙ্গে একটু আসতে চাই। আমরা তো জানি যে আপনি শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন, তো আপনার যাত্রাটা শিবিরে কবে থেকে ছিল? দেখুন, আমি 1995 সালে মূলত শিবিরের দাওয়াত পেয়েছি, যতটুকু আমার মনে পড়ে। তখন কোন ক্লাসে পড়তেন? আমি তখন ক্লাস 8-এ পড়ি। 8-এ পড়ি, আমার খুব মনে আছে। আমাকে খুব টার্গেট করা হয়েছিল, আলাদা করে কথা বলেছেন। এবং আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে আমার নামে কিশোরগণ্ড পত্রিকা যেত। আমি যদি ক্লাসের প্রথম ফার্স্ট বয় ছিলাম, আমি তখন খুব নিজেকে, যেহেতু ঢাকা থেকে একটা পত্রিকা আমার নামে যাচ্ছে, এগুলো আমি বিক্রি করতাম, পড়তাম নানাভাবে। সেই 1995 সাল থেকে শুরু হয়েছে আমার যাত্রা। এক সময় 98 সালে আমি 95 সালে শিবিরের কর্মী হয়েছিলাম। 99 সালে শিবিরের সাথী শপথ তাওমিল্লা টঙ্গী তখন পড়াশোনা করতাম, আমি আলিমে নিয়েছিলাম। 2002 সালে ছাত্র শিবিরের সদস্য এবং 2016 সালে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করে আমি বৃহত্তর অঙ্গনে, তাও আমি সরাসরি শ্রমিক উইঙ্গে এসেছি। আমি কিন্তু মানে ছাত্র শিবির শেষ এবং ডিরেক্ট কিন্তু আমার তৎপরতা শ্রমিক ময়দানে শুরু হয়েছে। আপনি যেই সময়ে সভাপতি ছিলেন 2016 সালে, সেই সময়কার যে গল্পটা ছাত্র রাজনীতির, সেটি একটু শুনতে চাই। কিন্তু আসলে সেই সময়টা আলোচনা করলে অনেক সময় লেগে যাবে। বিশেষ করে আমাদের 2009 সাল থেকে ছাত্র রাজনীতি আসলে করার সেভাবে ওপেন সুযোগ পাওয়া যায়নি। ওর মধ্যে কি আমরা যে রাইট আমাদের ছিল সেটা পাইনি। আমরা বেশি খারাপ অবস্থা হয়ে গেছে আমাদের 13, 14, 15 ওই সময়টাই। আমি 14-15 শিবির সেক্রেটারি জেনারেল ছিলাম, 12 অফিস সেক্রেটারি ছিলাম। আমাদের এখনও মনে পড়ে যে প্রতিটা দিন আমাদের আসলে কত কঠিন তখন ছিল। একটা মিছিল করা, একটা আন্দোলন করা, কোনো কর্মসূচি পালন করা, রাষ্ট্র এমনভাবে তারা আমাদেরকে নিয়ন্ত্রণ করতো কিংবা বাধা দিত, আমরা চাইলেও কিন্তু সব কিছু করতে পারতাম না। আমার খুব মনে পড়ে 2016 সালে আমি যখন কেন্দ্রীয় সভাপতি, আমাদের কুষ্টিয়া জেনাজাতে বেশ কজন ভাই তখন ক্রস ফায়ারের মুখোমুখি হয়েছিলেন। আমরা শুনতাম তিনি গ্রেপ্তার হয়েছেন কিংবা কিডন্যাপ হয়েছেন, কিন্তু তাকে কোর্টে তোলার আমরা কোনো খবর পেতাম না। 7 দিন, 8 দিন, 10 দিন, এই যে আমাদের সে সোহানের কথা আপনি জানেন, সেখানে ইবনুল ইসলাম ফারবেজ, তাকে ঢাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। প্রায় 15 থেকে 16 জন নেতাকে তখন এরকম নিয়ে গিয়ে দীর্ঘ সময় পরে 1 মাস, কাউকে 15 দিন নিয়ে তাদেরকে ক্রস ফায়ার হত্যা করা হয়েছিল। সেই সময়টা অনেক কঠিন ছিল আমাদের জন্য। আসলে আমাদের এই সংগঠন, এটি যদি আমরা তখন দায়িত্বে ছিলাম, আমাদের জনশক্তিদের তাদের যেই নিরাপত্তাটা এতে অনেক তখন ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু সেই সময়গুলোর থেকেও আমরা সফর করেছি, যেহেতু আমরা একটা আদর্শিক আন্দোলন করি। আমরা বুঝতাম যে এই সময়টা কিন্তু সব সময় থাকবে না। আমরা বুঝতাম যে অন্ধকার একসময় কেটে যাবে, আলো একসময় আসবে। এই যে আশা নিয়ে কিন্তু বাইরা পঙ্গু হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, শহীদ হয়েছেন। কিন্তু আদর্শিক আন্দোলনের যে অগ্রযাত্রা, তা কিন্তু আমরা কখনো থামতে দেইনি। যার জন্যই আজকে আপনি দেখতে পাচ্ছেন 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের ছাত্র সমাজের আপন জন হয়েছে ইসলামী ছাত্র শিবির, এবং বাংলাদেশের রিনাউন্ড 5টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের বিপুল ভোটে বিজয় প্রমাণ করে যে ছাত্র শিবির তার সঠিক জায়গায় আছে, এবং ছাত্র বান্ধব যে সংগঠন, সেটাই হচ্ছে ইসলামী ছাত্র শিবির। বাকিরা অনেক বয়ান দেন, এই বয়ানে কোনো কাজ হবে না। যদি স্টুডেন্টরা ভালো কিছু না পায়, শুধুমাত্র বক্তব্য দিয়ে ছাত্রদেরকে শিবির থেকে বিমুখ করা যে কৌশল চলছে, এই যে অতীত সফল হয় নাই, আমাদের ভবিষ্যতের সফল হওয়ার সম্ভাবনা নাই। আপনি আগে শিবির করতেন, এখন জামাত করেন, অনুভূতির যে জায়গাটা, কোনো পার্থক্য টের পান কিনা? অনেক পার্থক্য। দেখুন, ছাত্র জীবনটা ছাত্র জীবনেই। আমি এখনও যখন ছাত্র শিবিরের কোনো আয়োজনে যাই, যে আবেগটা তৈরি হয়, এটা সে বোঝানো যাবে না, অটো চলে আসে। আমাদের জীবনটাকে যতটুকু আমরা তৈরি হয়েছে, অবদান শিবিরেরই বেশি। যেভাবে ছাত্র শিবির আমাদেরকে তিলে 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 করে তুলেছে, আমাদের যে প্রশিক্ষণটাই মূলত এখন আমরা এখানে এসে বিনিয়োগ করছি। সুতরাং কোনো ব্যক্তি যদি ছাত্র শিবির একবার পড়ে থাকেন, তার আমৃত্যু তিনি
এই যেটা বলে যেতে ঋণী থাকা শিবিরের কাছে, এই শিবিরের ঋণ কখনো শোধ করা যায় না। কারণ এই শিবির যেভাবে আমাদেরকে তৈরি করেছে, বিশেষ করে যুব সমাজের চরিত্র গঠন করার ক্ষেত্রে, তো আমার মতো আতিথ্য আরও খারাপ হওয়ার সুযোগ ছিল, আমাদের খারাপ হতে পারতাম। কিন্তু এই শিবিরটা আমাদেরকে গাইড করে 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 আজকে একটা জায়গায় নিয়ে এসেছে। সুতরাং এই শিবিরের অবদান কখনো ভোলা যাবে না। মৃত্যু শিবিরের কাছে আমরা দায়বদ্ধ, কৃতজ্ঞতা চিত্তে আমরা শিবিরকে স্মরণ করি। তবে এখনও তো সুযোগ নাই, তাহলে যেতাম যে আবার শিবির করে আসি। যেহেতু শিবিরের টাইমে নির্দিষ্ট, চাইলে শিবির করা যায় না, কিন্তু শিবিরটা আবেগ, শিবিরটা আমাদের দরদের। শিবির করা অবস্থায় কোনো স্পেশাল স্মৃতি আছে কি না, যেটি এখন আপনার বারবার মনে পড়ে? দেখুন, শিবিরটা আসলে আমাদের স্মৃতি, আমাদের জীবনের বড় একটা অংশ আমরা ব্যয় করার সুযোগ পেয়েছি। এটাই আমাদের সবচেয়ে বড় স্মৃতি। আসলে এই স্মৃতি আসলে কোনো একটা কথা, কোনো একটা গল্পে শেষ করা যাবে না। আমি তো ছাত্র শিবির করেছি প্রায় 21 বছরের মতো। এর ভিতরে বহু ধরনের স্মৃতি আমাদের। তো যেটা আমার কাছে মনে হয়, ছাত্র শিবির আল্লাহর রহমতের উপরে টিকে আছে। কারণ যেই সময়টা আমরা পার করে এসেছি, বিশেষ করে 2014, 15, 16, আমরা কখনো কল্পনাও করতে পারিনি যে আমরা আবার সগৌরবে আমরা দাঁড়াতে পারবো। প্রতিটা দিন মনে হতো মনে আজকে শিবিরের শেষ দিন, কালকে মনে আর এই নামে কাজ করা যাবে না। আমার খুব মনে আছে, আমি যখন কারাগারে ছিলাম 2013 সালে, ওদের দায়িত্বশীল গিয়ে আমাকে কারাগারে বলেছেন যে আপনি ছাত্র শিবিরের সর্বশেষ অফিস সম্পাদক, মানে শিবির নিষিদ্ধ হয়ে যাবে, আর শিবির নামে কেউ তার পদ বলার সুযোগ সেখানে পাবে না। আমি যখন 16 সালে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, তখন তো আমাদের আমিরে জামাত, তিনি সেই বছর শহীদ হয়েছেন 11ই মে। এটা অনেক কঠিন ছিল আমাদের জন্য তখন আমরা ছাত্র সংগঠনের সভাপতি ছিলাম, চাইলাম অনেক কিছু করতে পারতাম না। এবং রাষ্ট্রীয় নিপীড়ন তখন তো চূড়ান্ত মাত্রায় পৌঁছে গিয়েছিল। তখন গুম খুন তো চলছিল, তখন আয়নাগরে কত সেখানে আমরা তখন বারবারে বেশ আরমান, তখন তিনি ওই সময় মানে গুমের শিকার হয়েছিলেন। আসলে আমাদের কাছে মনে হতো, অনেকে আমাদেরকে বলতেন যে এই ছাত্র শিবিরকে তো আসলে আর কন্টিনিউ করা যাবে না, অনেকে পরামর্শ দিতেন আমাদেরকে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যারা আমরা ফিল্ডে আছি, আমরা পরিস্থিতি বোঝার চেষ্টা করছি। কতবার জেলে গিয়েছিলেন? আমি 2 বার জেলে গিয়েছিলাম, প্রায় 8.5 মাস। 13 সালে কারাগারে গিয়েছিলাম, এরপর আর সৌভাগ্য হয়নি। 2 বারে 13 সালের পরে আর কারাগারে যেতে হয়নি, মামলার হাজিরাগুলো দিয়েছিলাম। তো আমি যেটা বলছিলাম, অনেক ঘটনা এমন ঘটেছে, আল্লাহ আমাদেরকে সরাসরি কী করেছেন, মানে সাহায্য করেছেন মনে হচ্ছে। আমি সেদিন সিলেটে গিয়ে ওই গল্পটা করেছিলাম যে সুনামগঞ্জ আমি সফরে গিয়েছিলাম। সম্ভবত আমি তখন ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল, যতটুকু মনে পড়ে আমার, একটা ইফতার সম্বর্ধনা ছিল এবং সেটা ডিসি অফিসের সামনে জামাতের অফিস ছিল, সেখানেই সম্বর্ধনা ছিল। তখন তো আমাদের গাড়ি ফলো করতো, আমরা কোন রোডে যাই তা ফলো করতো। তো আমরাও কিছু কৌশল নিয়েছিলাম, বারবার আমরা ড্রেস পরিবর্তন করতাম, আমরা যে পথে আসতাম উল্টো পথে আমরা যেতাম, বাইক নিয়ে আসলে আবার প্রাইভেট কারে বেরোতাম। এইভাবে আমরাও নানা ধরনের করে তখন সংগঠনকে ধরে রাখার চেষ্টা করেছি। আমার খুব মনে পড়ে, সম্ভবত আসরের পরে আমরা প্রোগ্রাম করে, আমার কাছে খবর আসলো যে আপনাকে অনুসরণ করা হচ্ছে আর আপনার গাড়ি নম্বর তারা নিয়ে নিয়েছে। তা আমরা গাড়ি আর উঠি নাই, গাড়ি বসে আছে, আমরা বের হই। আমি উল্টো পথে গিয়েছিলাম, সুনামগঞ্জ থেকে সিলেটের যে রাস্তাটি ধরুন খুব সহজ রাস্তা, তা না গিয়ে আমরা সাতক রোডে গিয়েছি মোটরসাইকেলে। প্রায় 1.5 ঘন্টা মোটরসাইকেল দিয়ে আমরা চলছি। ঠিক সামনে একটা 3 রাস্তার মোড় আছে, 1 কিলোমিটারের বেশি হবে না। তো যিনি আমাকে বাইক চালাচ্ছেন তার মোবাইলে একটা ফোন আসলো, ফোন রিসিভ করলেন, বলে যে আপনার আর সামনে আসবেন না, একটু বলে ফোন কেটে দিয়েছি। তো শুনতে পেলাম যে ওই 1 কিলোমিটার পরেই সেখানে রাস্তার মোড়ে আমাদেরকে ধরার জন্য কি তারা বসেছিল। এই ফোনটা যে করলো, মানে সে কে ছিল? এটা আসলে আমি বলতে পারবো, তো তারা জানেন, কত কোনো একজন ব্যক্তি বলতে জানতেন, তিনি আমাদের ওয়েল উইশার ছিলেন। তিনি তো আড়ালে গিয়ে বলছেন যে আর আগাবেন না, হয়তো উনি সেখানে ছিলেন, হতে পারে যে তিনি ছিলেন, তিনি জানতেন যে একটা বড় দুর্ঘটনা ঘটে যাবে। ওদিন আমার কাছে মনে হচ্ছে আসলে এই সংগঠনকে আল্লাহ সাহায্য করেন, কারণ আমি তো অলরেডি অ্যারেস্ট হয়ে যাচ্ছিলাম,
আর বিকল্প রোড আমার কাছে নাই, মাত্র 1 কিলোমিটার থেকে বেশি সময় না, 2 থেকে 3 মিনিটের ডিফারেন্স আমি ছিলাম। সময় ফোন আসা মানে হচ্ছে আল্লাহ হয়তো আমাদের কাছে সেভ করেছেন, অ্যারেস্ট আমরা। আপনি যখন 2016 সালে কেন্দ্রীয় সভাপতি, মানে সেই সময় তো একটা ভয়াল পরিস্থিতি ছিল আমরা জানি। তো শিবিরে কেউ মারা গেছে ওই সময়, আপনার কাছে এসে তার বাবা মা কেঁদেছে কিনা এরকম, এবং কেন্দ্রীয় সভাপতি হিসেবে আপনার তখন যে ভারত্ব বা দায়বদ্ধতার জায়গাটা কেমন ছিল? তখন এই পরিবেশ ছিল না, এই যে আমাদের শহীদের জানাজা করব, তখন এই পরিবেশটাও ছিল না। আমাদের কোথায় পাবে শহীদের পরিবাররা? যে আমরা কাউকে ফোন না করতাম, কেউ আমাদেরকে পেত না, কারণ আমাদের নম্বর তখন কদিন পর্বে নম্বর পরিবর্তন করতে হতো, কারণ আমরা জানতাম যে নানাভাবে আমাদের ট্র্যাকিং হচ্ছে, এবং আমরা বুঝতে পারতাম যে এখন এই ফোনটা আর ব্যবহার করা যাবে না। এমনও হয়েছে আমরা যে মোবাইল ফোনটাই ব্যবহার করতাম, যে সিম আমরা ঢুকাতাম, আমরা বহু দূরে ঢুকাতাম, নদীর পাড়ে গিয়ে, হয়তো অনেকে শুনবে না এটি এখন, ঢুকে আবার খুলতাম ওখানে গিয়ে আমরা, যাদের লাস্ট আমি কোথায় এটা বুঝতে না পারি। তো সে সময় আমরা চেষ্টা করেছি, কিন্তু আসলে ওই পরিবেশে এসে কোনো শহীদের মা আমাদের কাছে এসে তার কথাগুলো বলা, পরিবেশ তখন সেখানে ছিল না। আমরা যাওয়ার চেষ্টা করেছি, কথা বলেছি, আসলে ওইভাবে গিয়ে তার পাশে থাকা, তার সঙ্গী হওয়া, এটি আসলে তখন পরিবেশটা পাইনি নানা কারণে তখন। না এরকম মনে হইতো কি না যে আপনি শিবিরের কেন্দ্রীয় সভাপতি, একদম সুপ্রিয় পাওয়ার জায়গায় 1 নম্বরে? না, এটি কখনো মানুষ হয় না। আমরা আমাদের দায়িত্ব কখনো বড় করে দেখি না। আমাদের দায়িত্বটা আমাদের জবাবদিহিতা। ইসলামী আন্দোলনে কোনো দায়িত্ব পেয়ে কেউ খুশি হওয়া, নিজেকে সুপ্রিয়র বাবা, এটি আসলে কোনো সুযোগ নাই, বরং প্রতিটা সময়ের জন্যই তাকে একটা জবাবদিহিতা তাকে দাঁড় করাতে হয়। তো সেটি আমাদের কাছে, আমার কাছে মনে হচ্ছে আসলে আমরা মনে হয় যদি আল্লাহ আমাদের মাপ না করেন, আমরা আসলে পার পাবো না। কারণ ওই সময় আমাদের শহীদের মায়েদের যে আহাজারি ছিল, নানা পরিবারের কষ্ট ছিল, আমরা আসলে সেভাবে খবর নিতে পারি নাই পরিস্থিতির কারণে। হয়তো অনেক মায়েরা আমাদের কষ্ট পেতে পারেন যে না, ছাত্র শিবির আমার ছেলে শহীদ হয়েছে, আমরা খবর নিতে পারি নাই। তাদের কাছে আমাদের এখন ক্ষমা প্রার্থনা করা ছাড়া কোনো উপায় আসলে নাই। তারা তো আসলে বিচার চায়, সেক্ষেত্রে আপনারা এখন বিরোধী দলে আছেন, তো আমরা মনে করি আমাদের উদ্যোগ নেওয়া প্রয়োজন। যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, প্রত্যেকটা হত্যাকাণ্ডেরই আমাদের উদ্যোগ নিয়ে মামলা করা প্রয়োজন। কারণ যদি একজন শহীদের মা যদি পরও বিচারটা পান, তার মনে সান্ত্বনা পাওয়া যাবে। আসলে একটু কঠিন আমাদের জন্য সিচুয়েশনে এখন কিছু তখন তো মামলা করার সুযোগ আমরা পাইনি। আমরা মামলা করব কোর্টে, কোর্ট আমাদের মামলা নেয় না। এখন নতুন করে এসে আবার সেই মামলার প্রেক্ষাপট তৈরি করে, এটা আসলে একটু কঠিনও আছে। তারপরে তো চেষ্টা করলে কিছুটা হয়তো উদ্যোগ নিলে সফলতার সঙ্গে আসতে পারে আমাদের কাছে মনে হয়। সরকার তো সরকারের মতো করে এগুচ্ছে, বিরোধী দল তারা কি নিয়ে এগুচ্ছে? দেখুন, বিরোধী দল তো বিরোধী দলেই। আমাদের কাছে এখন সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে আমাদের দীর্ঘ সময় যে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছিল, এবং যেই জায়গা ধরে দেশে ফ্যাসিবাদ এসেছে। দেখুন, ফ্যাসিবাদ কিন্তু হলো নানাভাবে তৈরি হয়। রাষ্ট্র যখন সেই সুযোগটা তৈরি করে দেয় কোনো রাষ্ট্রপ্রধানকে ফ্যাসিবাদের চরিত্র ধারণ করার, তখন সবারই উচিত রাষ্ট্রীয় সে কাঠামোকে পরিবর্তন নিয়ে আসা। আমাদের 24-এর বিপ্লবের পরে সবার মধ্যে একটা সংস্কারের ধারণা ছিল, দলগুলো একমত হয়েছে, কিন্তু এখন কেন যেন মনে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি অতীতকে আমরা ভুলে যাচ্ছি। যে ফ্যাসিস্ট শাসন আমল আমরা পার করেছি, কেন মনে হয় যে আমরা আবার খুব স্বাভাবিক আমরা ছিলাম। আমাদের এখন প্রধান দাবি, যাতে আগামী দিনে কোনো রাষ্ট্র এই জায়গায় যেতে না পারে, সেই জুলাই সনদ, আমাদের সেই গণভোট, এটি বাস্তবায়নটা হচ্ছে আমাদের বড় দাবি। এর মধ্যে দিয়ে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। দেখুন, যদি রাজনীতিটাকে আমাদের স্বাভাবিক থাকে, নিয়মতান্ত্রিক হয়, দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়, দেশে ইন্ডাস্ট্রি ডেভেলপ করে, দেশে বিনিয়োগও বাড়ে, সব বাড়বে। গণভোট নিয়ে আপনাদের স্পেসিফিক প্ল্যান কি? আমরা এটি এখনও সরকার সময় আছে, যদি তারা সংস্কার পরিষদ শপথ গ্রহণ করে তা আলোচনা শুরু করতে পারে। কিন্তু সরকার তো মনে হচ্ছে না। আমাদের গণভোট ছিল রাষ্ট্র সংস্কারের জন্য, তারা করতে চান সংশোধন। তো সংশোধন দিয়ে কখনো আসলে রাষ্ট্র সংস্কার হবে না। আমরা বিরোধী দল মাঠে আছি, যেহেতু জনগণই গণভোটে ভোট দিয়েছে, সে জনগণের কাছে আমরা যাচ্ছি, তাদেরকে আমরা বলছি, তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করছি, সচেতন করছি। আশা করি হয়তো সময় লাগবে, কিন্তু বিএনপিকে এই দাবি মানতেই হবে। এটা সেই কেয়ারটেকারের মতো হয়তো হলেও পারে, যে আমরা চাই না
যে 173 দিনের 74 দিন হরতাল দেওয়ার পরে তা বাধ্য হয়েছেন। আমরা সেই পথে হাঁটতে চাই না, কিন্তু আমরা আশা করব জনগণের ম্যান্ডেট পেয়ে আর জনগণের আরেকটা ম্যান্ডেটকে যদি আপনি স্বীকার না করেন, এটা দুর্ভাগ্যজনক হবে। এবং কোনো এক সময়ে, কারণ ক্ষমতা কারো চিরস্থায়ী না। চিরস্থায়ী শেখ হাসিনা মনে করেছিল না 41 সাল পর্যন্ত থাকতে পারেন। এখনও যারা মনে করেন যে আমি 51% ভোট পেয়েছি, আমাকে আর ঠেকায় কে? শুধু এই ঠেকানো আপনি দেখবেন না, এমনভাবে আপনি ঠেকে যাবেন, আবার তখন আপনাকে এই নিয়ে কান্না করতে হবে। আমরা চাই না আবার এই গণভোট, এই সংস্কার নিয়ে দেশের পরিস্থিতি খারাপ হোক। আমরা আশা করব সরকার দেশের স্বার্থে, জনগণের স্বার্থকে বিবেচনা করে এই গণভোটটাকে মেনে নিয়ে দেশে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তারা তৈরি করবে। ধরেন যে বিএনপি গণভোট মানল না, সেক্ষেত্রে বিএনপি তো একটি পক্ষ আছেই, সেখানে যারা আওয়ামী লীগের আছে তারাও যুক্ত হলো, সেই সাথে যারা মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ইস্যুতে জামাতের সাথে একমত না তারাও সেই পক্ষে গেল। এত কিছুর পরেও আসলে এই যে ম্যান পাওয়ার তাদের দিকে ভারী হয়ে যাচ্ছে। আপনাদের যে ম্যান পাওয়ার 11 দলের, কতটুকু সম্ভব আসলে আন্দোলন সৃষ্টি করা? ইতিমধ্যে আপনাদের আন্দোলনগুলো যুক্তিগত বিষয় দিক থেকে অনেকেই বলছে যে সেইভাবে ইম্প্যাক্ট ফেলতে পারছে না। দেখুন, এটা কিছু কারণও আছে। কারণ আমরা যে পরিবর্তনটা চাই, এই পরিবর্তনের পক্ষে আমাদের দেশের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি অনেকে তা চাচ্ছেন না। আমরা সুশাসন চাই, আমরা দুর্নীতির মধ্যে বাংলাদেশ গড়তে চাই, আমরা জবাবদিহিতা চাই, আমরা স্বচ্ছতা চাই। এই জায়গাগুলোতে কিন্তু একটু আমাদের সময় লাগবে সবাইকে তৈরি করতে। তবে আমরা মনে করি জনগণের যৌক্তিক আন্দোলন কখনো ব্যর্থ হয় না। আর এই সংস্কারটা জনগণই তো চাচ্ছে। যে দেশের 70% জনগণ সংস্কারের পক্ষে, সেখানে অন্য শক্তি কখনো এর থেকে বড় হতে পারে না। আমাদের দায়িত্ব হচ্ছে এই 70% মানুষকে আগলে রাখা, তাদের পক্ষে ভয়েস রেজ করা। আশা করি এই কণ্ঠের কাছে অন্য কণ্ঠ তো আসবে, কিন্তু সময়ের ব্যবধান হারিয়ে যাবে। তাদেরকে জনগণ কখনো গ্রহণ করবে না, বরং জনগণ সত্যটাকে গ্রহণ করবে, এটা আমাদের প্রত্যাশা। এবং জামাত ইসলামের যে ইতিহাসটা আন্দোলনের আছে, হ্যাঁ, সময় বলে দেয়। দেখুন, একসময় যখন কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, আমাদের সাবেক প্রধানমন্ত্রী লনকে জান্নাত নসিব উনি বলেছেন যে কেয়ারটেকার পাগল, আর কেউ শিশু থেকে বোঝে না। তো একসময় ওনারা মানতে বাধ্য হয়েছেন। এবারও বাংলাদেশে জেনজি এখনও আছে। এই জেনজিরা কিন্তু এখনও হয়তো এখন লড়াই মাঠে না, কিন্তু লড়াই তারা কিন্তু এখন বন্ধ করে নাই। সুতরাং তারা আবার জেগে উঠবে। তারা তো সময় দেখছে কী করতেছেন। যদি চূড়ান্তভাবে যদি আমরা ব্যর্থ হতে যাই, তখন আবার এই জিনিসটা মাঠে নামবে, তারা আদায় করে ছাড়বে। এই আদায় ব্যতীত কারো পক্ষে স্বাভাবিকভাবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করে মানে আরও এগিয়ে যাওয়াটা এটি কারোর জন্য সহজ হবে না। আপনি বলছিলেন যে রাষ্ট্রীয় সংস্কার দরকার। আপনি মনে করেন কি না যে এই রাষ্ট্রীয় সংস্কারটাকে ধারণ করতে গেলে, উপলব্ধি করতে গেলে জামাতেরও আসলে কিছু সংস্কার দরকার? দেখুন, সংস্কারটা তো চলমান প্রক্রিয়া। আমাদের রাষ্ট্র তো আমরা সংস্কার দীর্ঘ সময় করি নাই। এখন রাষ্ট্রের সংস্কার তো হলো এটা যোগ হয়েছে। আর জামাত ইসলামী অলওয়েজ আমার সংস্কারের মধ্যে আছে। দেখুন, জামাতের প্রতি পরিবর্তন হচ্ছে না, কত সংস্কার হচ্ছে। এখন একটা দলের তো এমন না যে এই 10টা সংস্কার রেডিমেড করে পরিবর্তন, না, তা না। জামাত ইসলামী চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত গ্রহণ করার বডি অলওয়েজ তারা কী করেন, প্রতিনিয়ত আমার রিফর্মের মধ্যে আছে। যাদব আমরা আজকে অবস্থানে এসেছি, আমাদের সাংগঠনিক অবস্থা বেড়েছে, সক্ষমতা বেড়েছে। আমরা মনে করি জামাতের নতুন করে ইস্যু রেডি করে সংস্কারের প্রয়োজন হবে না, বরং যে প্রবলেমগুলো আমাদের সামনে আসছে আমরা মনে করছি আমাদের সমাধান হওয়া প্রয়োজন, সেগুলো আলাপ আলোচনা করেই রেগুলার রুটিন ওয়ার্কগুলো আমরা পরিবর্তন হয়ে যাচ্ছে। আলাদা করে আমাদেরকে এটি করা খুব বেশি প্রয়োজন হবে না। কারণ যারা আমরা জামাত ইসলামী করি, জামাতের যে বডিগুলো আছেন তারা যৌক্তিকতাকে বুঝেন, তারা সমস্যা উপলব্ধি করেন। এবং জামাত এত কট্টরপন্থী না যে আমি এখান থেকে সরে যাবই না, বরং সময়ের ব্যবধানে অনেক জায়গাতেই আমাদের মৌলিকত্ব ঠিক রেখে আমরা পরিবর্তন এনেছি। এবং যেগুলো সামনে আসবে দেখবেন যে সবগুলোই বাস্তবতাই বলে দেবে যে এই জায়গাতে আমাকে এখন ছাড় দিতে হবে। এবং সে অলওয়েজ জামাতের প্রতিদিন, ধরুন আমি একজন শ্রমিক সংগঠনের সভাপতি আছি, আমি এখানে সংস্কার হচ্ছে, আজকে নতুনত্ব আসছে, কালকে এটা আসছে, নিত্য পরিবর্তন, মানে এটি একটা ধারাবাহিক একটা গ্রাজুয়াল প্রসেস, সেটা হচ্ছে। জামাতে নতুন করে আলাদা ইস্যু রেডি করে খুব বেশি প্রয়োজন নাই, কারণ প্রতিনিয়ত বৈঠক হয়, সভা হয়। আর জামাত কোনো ব্যক্তিকেন্দ্রিক দল নয়। আমি একটু আপনাকে বলি, আমাদের সংস্কারটা হচ্ছে না কেন জানেন? কারণ যারা এখন ক্ষমতা আছেন
একটা পরিবার কেন্দ্রিক দল। যদি এই সংস্কারটা হয়, ওই পরিবারতন্ত্রের প্রভাবটা কমে যাবে। দেখুন সংস্কারে কি আছে, একই ব্যক্তি প্রধানমন্ত্রী একই হতে পারবেন না, তিনি হলো দলীয় প্রধান হতে পারবেন না। এখন যে ধরুন আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান, সংস্কার মানলে এখন দলীয় প্রধান ওই দল থেকে ভিন্ন দিকে চলে যাবে, তারা চাচ্ছেন না। এটা জামাতের সমস্যা নাই। না, অনেকেই বলেন যে জামাতে যুক্ত হওয়ার ব্যাপারে বিশেষ করে অনেক কঠিন প্রসিডিউর, এবং তরুণ নেতৃত্ব যদি বলি জামাতের দিকে ঝুঁকে পড়ার যে সংখ্যাটা আমরা কম দেখছি, এবং সবচেয়ে বলা হয় যে শিবির যারা করে তারা জামাত করবে, সেই সংখ্যাটাও খুব কম। এটি হলো ধারণা। এখন তো পুরো জামাতটাই হলো তো ইয়াং হয়ে গেছে আসলে। ধরুন যে জামাতে যারা নেতৃত্ব দিচ্ছেন, এবার পার্লামেন্ট যারা ইলেকশন করেছেন 60% নমিনি হচ্ছেন কি যারা, যাদের বয়স 40-এর নিচে। তো গোটা জামাত তো এখন আসলে ইয়াং ফোর্স হয়ে গেছে। এই যে মেয়র পার্টি দিচ্ছেন, তাও তো ইয়াং দিচ্ছেন। আমাদের ঢাকার দক্ষিণে আমরা শুনতেছি, গাজীপুরে আমরা শুনতেছি। আসলে এটা হলো মানুষের বলেন, কিন্তু পুরো জামাতে যারা থানা পর্যায়ে লিডার আছেন ম্যাক্সিমাম হচ্ছে আসলে ইয়াং লিডার। এই জন্য জামাতে এগিয়ে যাচ্ছে। একসময় জামাতে মিটিংয়ে তো লোকই হইতো না, এখন দেখেন না মিটিং দিলেই 2 ঘন্টার ব্যবধানে হাজার হাজার লোক সেখানে হয়ে যাচ্ছে। মানে এটা কি এখন বিরোধী দলে থাকার কারণে, মানে অনেক সময় তো দেখি আমরা যে সুযোগ সুবিধা পাওয়া যায়? না না, আসলে এই সুযোগ সুবিধা যাওয়ার জায়গা জামাতে না। জামাত যারা করেন ব্যক্তিগতভাবেও কারো সেরকম সুবিধা না, দলগত প্রশ্নই তো আসে না। এবং রাষ্ট্রীয় কিংবা দলগত পদে ব্যবহার করে একটু মানে সম্পদশালী হওয়া, এই সুযোগ জামাত কাউকে বেশি দিন দেয় না। জামাত জেনে যায় যে সামথিং এখানে কিছুটা অনৈতিক কাজ হচ্ছে, অবৈধ কাজ হচ্ছে, সে যেই লেভেলের নেতা হোক না কেন, জামাত তার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করতে রাজি নয়। এটি আমাদের সংগঠনের সৌন্দর্য, ডিসিপ্লিন। এই জন্য আমাদের সংগঠন টিকে আছে। এই যে এবার বহু জায়গায় ইলেকশনের সময় অনেকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন না, জেনেছেন। বহু জায়গায় সাংগঠনিক কঠিন সিদ্ধান্ত হয়েছে, জেলা সংগঠন পর্যন্ত কমিটি ভেঙে দেওয়া হয়েছে। বিদ্রোহী প্রার্থী কেন হতে পারবে না? মানে তার যদি মনে হয় যে সে যোগ্য, কিন্তু জামাত তাকে যোগ্য মনে করছে না। দেখুন আমাদের সংগঠনের সিস্টেমটা হলো ভিন্ন। আমাদের সংগঠনে কেউ প্রার্থী হতে পারেন না, সংগঠন তাকে প্রার্থী করে, এটা আমাদের নিয়ম। অন্য সংগঠনে নিজেরা প্রার্থী হন, নানা গ্রুপ থাকে, নানা গ্রুপ তদবির করে। এই তদবিরের কোনো সিস্টেম এখানে নাই। এখন আমাদের যে আমরা একটা সাংগঠনিক কাঠামোর মধ্যে আমরা আছি, এই কাঠামোর কারণে সংগঠন মনে করেন আমার এখন এই ব্যক্তিকে এখানে প্রয়োজন, সেটাকে আমরা রেসপেক্ট করি। এখন নানা কারণে যদি সংগঠন মনে করেন আমাকে ওনাকে এখন দরকার নেই, তো পরে আসুক, সেখানে আমাদের রেসপেক্ট করি। আমি কিন্তু ঢাকা 11 আমাদের পারতেছিলাম, জানার কথা আপনার। এবং আমি যথেষ্ট পরিমাণ সময় দেওয়ার চেষ্টা করেছি, এবং ময়দানটাকে বলা যায় আমি আমার অনুকূলে আনতে পেরেছি প্রায় বড় অংশে। আমি যখন জানলাম যে এখানে সংগঠন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আমাদের এনসিপির আহ্বায়ককে দেবেন, মনে পড়ে এটা আমি ডিসিশনটা জানলাম রাত 10টায়, আমি বাসায় আসলাম রাত 11:30টায়। আমি বললাম আমি একটু কাজ শেষ করে নিই, কারণ আমার 11 মাসের চেষ্টা প্রচেষ্টা, দিন রাত হাড়ভাঙ্গা পরিশ্রম করেছি। বললাম না, এখানে আমাকে এখন আমার পরীক্ষা পাস করতে হবে। আমি বসলাম, একটা সুন্দর স্ট্যাটাস দেখলাম, ওটা আমি ফেসবুকে দিয়ে আমি একটু চেয়ার থেকে উঠলাম, দায়িত্ব শেষ। আফসোস আমার মধ্যে আর নাই। এটা তো সংগঠন। যদি আপনি সংগঠনকে ধারণ করতে না পারেন না আমি সেরা, তাহলে সংগঠন টিকবে না। আলটিমেটলি এটাকে আমরা প্রশ্রয় দিই না। হ্যাঁ, আমাকে সংগঠন চেয়েছে, মাঠে ছিলাম, চাই না, উঠে গেছে আমি। এছাড়া তো সংগঠন, এটা তো সংগঠন আমাদের শৃঙ্খলা। যদি আমি মনে করি না আমাকে কেন আপনি দিবেন না, কেন আমাকে কষ্ট করালেন, তাহলে তার সংগঠন থাকে না সেখানে আমাদের। তা আমরা মনে করি এটা সংগঠন বড় হয়েছে, মানুষ তো আর মানুষের সংগঠন তো সব মানুষ একরকম না। 2000 ঘটনা এটি ব্যতিক্রম, এটাকে স্বাভাবিক আমরা বলি না। এই ব্যতিক্রম থাকতেই পারে, ব্যতিক্রম থাকলে তো আমি সংগঠনের পরিশুদ্ধ আপনার হবে। তো সব এক যদি ব্যতিক্রমই না থাকে তো নেতৃত্ব সেখানে কেন? এগুলো কিছু ঘটবে, এগুলোকে আমরা আবার সংগঠন কন্ট্রোল করার জন্য তার সংগঠন ডিসিপ্লিনে। আপনাকে মিরর ক্যাফেতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আমাদেরকে ডেকেছেন, কথা বলতে দিয়েছেন, এবং আমি শুভকামনা আপনাদের জন্য। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম জামাতের যে শ্রমনীতি সেটি আসলে কেমন। আবারও আগামী কোনো পর্বে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।